এটা হচ্ছে যে 2020 সালে যখন কোভিড শুরু হয়, কোভিডের লকডাউন চলে, এরকম সময় বাজেটের আগে আগে তখন তো আমরা সবাই লকডাউনে ঘরে বন্দি, কিছু করার নাই। বেশিরভাগ সময় কম্পিউটারের সামনে কাটাইতে হইতো, আর হচ্ছে পড়াশোনা আর লেখালেখি, এর বাইরে কিছু খুব বেশি কিছু করার ছিল না। তো তখন খুব আলাপ হচ্ছিল যে স্বাস্থ্য খাতে এত বছর ধরে এত বিনিয়োগ করা হলো, যদিও আমরা প্রায় শুনতে পাই যে স্বাস্থ্যের বিনিয়োগ এত পার্সেন্ট হওয়া, স্বাস্থ্যের বাজেট জিডিপির এত পার্সেন্ট হওয়া দরকার, শিক্ষার বাজেট এত পার্সেন্ট হওয়া দরকার। আমি জিডিপির মধ্যে না ঢুকে আমি আর একটা জিনিস দেখার চেষ্টা করি তখন, যে কত বিনিয়োগ আসলে পূর্ববর্তী 10-12 বছরে হয়েছে। তো পূর্ববর্তী 10-12 বছরে যত বিনিয়োগ হয়েছে সেটার রিটার্ন আমরা কি পেলাম। মানে কোভিডের সময় আমরা বুঝতে পারি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বলতে কোনো কিছু নেই, যেটা এখন আবার ধরেন 6 বছর পরে এসে হামের সময় আমরা বুঝতে পারতেছি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ওই তখনও যা ছিল এখনও তাই আছে, কোনো কিছু দাঁড়ায়নি। ইন্টারেস্টিংলি মজার ব্যাপার সেটা হচ্ছে যে সরকারের সংশ্লিষ্ট লোকজন এবং মিডিয়া তারা খুব কায়দা করে এটাকে টিকার সংকটের দিকে ট্রিগার করতে পেরেছে, যেখানে স্বাস্থ্য ব্যবস্থা বলে যে কিছু নেই সেই আলাপটা এখন আমাদের সামনে নাই, সবাই এখন টিকা সংকট নিয়ে কথা বলতেছে। তো ওই ধরনের একটা পরিস্থিতির মধ্যে তখন ছিলাম। তো তখন মানে বাজেট আসছে, আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী এবং নিজেকে এভাবে বলতে পছন্দ করি যে আমি একজন সংস্কারবাদী রাজনৈতিক কর্মী, তো আমি যে কোনো কিছুকেই দেখি যে সংস্কারের সাথে ইন্টারলিঙ্ক আছে কিনা, কোলিঙ্ক আছে কিনা। সেই জায়গা থেকে আমি একটা কলামের মতো একটা লিখি, একটা ব্লগে ছাপা হয়, ব্লগে পাবলিশ হয়। তো সেখানে আমি বোঝার চেষ্টা করি যে বাংলাদেশে যে বাজেটে যে বরাদ্দ এবং জিডিপি, এই আলাপের তুলনায় আমাদের মতো রাজনৈতিক কর্মী যারা, তাদের জন্য কোন জায়গাটা বেশি জরুরি জায়গাটা আমার কাছে যেটা মনে হয়েছে, মানে আমি টেকনিক্যাল ফর্মে বলতেছি না, একটু উদাহরণ দিয়ে বলি। ধরেন বাজেট কি, আমরা কত টাকা সরকারকে দিব, সরকার কত টাকা খরচ করবে, এটার একটা রূপরেখা সে তৈরি করে। তো এইটা আমি ধরে নেই যে এটা একটা বালতির মতো, কারণ বালতির মধ্যে যদি বিভিন্ন রকম ছিদ্র থাকে এবং আপনি যদি প্রতি বছর এখানে পানি ঢালতে থাকেন, তাহলে কিছু পানি হয়তো আপনি খরচ করবেন, কিন্তু ছিদ্র দিয়ে একটা বড় অংশের পানি কিংবা একটা অংশের পানি বেরিয়ে যাবে। বাংলাদেশের এই যে অর্থ ব্যবস্থার যে প্রক্রিয়াটা বাজেটের মধ্য দিয়ে যেটা তৈরি হয়, সেটার মধ্যে এইরকম কিছু গুরুত্বপূর্ণ ফাঁকফোকর তখন আমার সামনে আসে। যেমন ধরেন যে বাজেটটা, এই যে 7ই জুন বাজেট সেশন শুরু হবে, পার্লামেন্টে একটা অর্থ বিল তোলা হবে এবং এই অর্থ বিল কিছু আলাপ আলোচনার মধ্যে দিয়ে অর্থ আইন আকারে পাশ হবে। যে কোনো আইন পাশ হওয়ার আগে রাষ্ট্রপতির কাছে যায় এবং রাষ্ট্রপতি চাইলে ওইখানে একটা দিতে পারেন, সুপারিশ দিতে পারেন। সুপারিশ মানা না মানার জন্য সংসদ আসলে বাধ্য নয়, কিন্তু অর্থ বিল হচ্ছে সম্ভবত একমাত্র আইন যেটাতে স্পিকার একটা সার্টিফিকেট দিয়ে দিবেন, দেওয়ার পরে এইটা আর রাষ্ট্রপতি কোনো ধরনের কোনো মতামত দেওয়ারও সুযোগ পাবেন না, যদিও তার মতামতে কিছু আসে যায় না, কিন্তু তারপরে অন্য বিলগুলোর ক্ষেত্রে এটা থাকে, কিন্তু এই বিলে সেটা নাই। এবং স্পিকার যখন ওই সার্টিফিকেটটা দেওয়ার পরে এই অর্থ বিল নিয়ে কোথাও কখনো কোনো আদালতে প্রশ্ন তোলা যায় না। এটা হচ্ছে প্রথমে আপনি একটা দায়মুক্তি দিয়ে দিলেন। এই যে 9 লক্ষ কোটি টাকার বাজেট হবে, যেটার প্রত্যেকটা পেনি বাংলাদেশের জনগণ তাদের কষ্টার্জিত সম্পদ থেকে ব্যয় করবে, সেটা নিয়ে কোথাও কোনো আদালতে আপনি প্রশ্ন তুলতে পারবেন না। মানে আদালতে কারা প্রশ্ন তুলবে? নিশ্চয়ই কোনো নাগরিক। তার মানে নাগরিকের দিক থেকে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ এখানে নাই। রাষ্ট্রপতি তো থাকছেই না। ইভেন ধরি যদি সংসদ হতে জনগণের প্রতিনিধি আছে, তারা এটা নিয়ে আলাপ করতে পারে কিনা। সংসদীয় যে কমিটি থাকে, সেই কমিটি সর্বোচ্চ কোনো সুপারিশ দিতে পারে, কিন্তু সেইখানে কোনো শাস্তিমূলক সুপারিশ দেওয়ার খুব একটা প্রচলন কিংবা মানে কি বলে যে অভিজ্ঞতা আমাদের নেই। এই যে ধরেন ব্যবস্থাপনাটা, এই ব্যবস্থাপনাটা আমি কেন ওই 20 সালের উদাহরণ দিয়ে এখন এই কথাটা আমাকে বলতে হচ্ছে, কারণ আমি সংস্কারবাদী মানুষ। আমরা সংস্কারের জন্য ধরেন বিরাট বৈপ্লবিক পরিস্থিতি তৈরি করেছিলাম। ভাই বলে গেলেন যে জুলাইতে আমরা বিপ্লব করেছি, যদিও বিপ্লব আমরা করতে পারিনি, আমি যেটা মনে করি আমরা একটা বৈপ্লবিক পরিস্থিতি তৈরি করেছিলাম। এবং আমাদের এখানে আজকে উপস্থিত আছেন সৌভাগ্যক্রমে আমাদের নেতা জনাব নাহিদ ইসলাম এখানে উপস্থিত আছেন। 3রা আগস্ট উনি যে ঘোষণা দিয়েছিলেন, যে 1 দফার যে ঘোষণা, সেখানে আমরা একটা কথা বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা চেয়েছিলাম। ফ্যাসিবাদী ব্যবস্থাটাকে টিকে রাখার জন্য আবার আরেকটা অংশ তৎপর হয়েছিল। আমরা 1.5 বছর কিংবা 2 বছর পরে এসে দেখতে পেলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থাটাকে প্রায় অক্ষুণ্ণভাবে টিকিয়ে রাখতে একটা গোষ্ঠী দারুণভাবে সফল হলেন।
খুবই দক্ষতার সাথে দারুণভাবে সফল হয়েছেন এবং এটার নেতৃত্ব দিয়েছেন স্বয়ং সালাউদ্দিন আহমেদ। এবং আমি মাঝে মাঝে ওনাকে এখন বলি যে একে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কী অবস্থা, স্বরাষ্ট্র দপ্তর কীভাবে ব্যর্থ সেটা তো আমরা দেখতে পাচ্ছি। ওনাকে আসলে অফিসিয়ালি তারেক রহমানের উচিত অফিসিয়ালি ওনাকে ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার রক্ষামন্ত্রী হিসেবে ওনাকে ঘোষণা দেওয়া উচিত। তাহলে যেটা হবে যে আমরা পরিষ্কার হতে পারবো যে না, ওনারা ফ্যাসিবাদী ব্যবস্থাটা টিকিয়ে রাখতে চান এবং আমরা আসলে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। তাহলে জিনিসটা পরিষ্কার হয়। ওনারা ফ্যাসিবাদী মানে সংস্কারের ভেগ ধরে কিংবা সংস্কার করবে এই ধরনের একটা আবরণ নিয়ে ওনারা আমাদেরকে প্রতিদিন যত সংস্কার প্রক্রিয়া ছিল সেটাকে ভেস্তে দিয়েছে। আমি কেন সংস্কারের আলাপটা তুললাম? আপনি পুরনো ব্যবস্থার মধ্য দিয়ে যদি আবারও একটা বাজেট দেন, আমরা এই বরাদ্দের আলাপ করব, জিডিপির আলাপ করব, স্বাস্থ্যের আলাপ করব, শিক্ষার আলাপ করব, কিন্তু বালতিটা ছিদ্র রয়ে গেছে। তো বালতির ছিদ্র যতক্ষণ পর্যন্ত আমরা বন্ধ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত যতবার বাজেট হবে এই বাজেটের সাইজ প্রতিবার বড় হয় এবং যত বড় বাজেট আমার ভাই বলে গেছেন তত বড় লুটপাট। লুটপাট বন্ধ করার জন্য, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ওই ছিদ্র বন্ধ করতে হবে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে, সেটাই আমাদের লড়াই। আমি রাজনৈতিক কর্মী, সেই জায়গা থেকে এই কথাগুলো যুক্ত করে গেলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।